আগে যে টপিকটা পড়লাম সেখানে ছিল হচ্ছে লম্বা একটা সোজা তার, কিন্তু এইবার তারটা হচ্ছে সার্কুলার, অর্থাৎ এরকম একটা রিঙ্গের মতো বা চাকতির রিঙ্গের মতো একটা অবস্থা হবে। তো এই তারের জন্য বহিস্থ, এই যে এই তারটার জন্য, এই তারটা চার্জিত, এই চার্জের জন্য মানে চার্জিত তারের জন্য বহিস্থ কোনো বিন্দু, সাপোজ ধরো এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু কত আসবে, এটাই আমাদের বের করতে বলবে। তো আমরা একটা কাজ, আমরা জানি যে এই পুরো তার জুড়ে চার্জ আছে। তো আমরা ক্ষুদ্র একটা অংশের জন্য, এইটুকু চার্জের জন্য এই বিন্দুতে ইলেকট্রিক প্রাবল্যের ভ্যালু কত, মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু কত হবে, এটা বের করে নিব, নিয়ে পুরোটা ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে কাজ শেষ। তাহলে আমরা মনে করি এই তারটার প্রতি একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণটা হচ্ছে ল্যামডা কুলম্ব। ধরি প্রতি একক দৈর্ঘ্যে, প্রতি একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণ, চার্জ আছে ল্যামডা কুলম্ব। আচ্ছা, তাহলে এখন আমরা একটা ক্ষুদ্র এরিয়া চিন্তা করি, যে এই তারটার এইটুকু ক্রস সেকশনাল এরিয়া চিন্তা করব আমরা, যে এইটুকুর ভিতরে কত চার্জ আসলে আছে। এইটুকুর জন্য এই পি বিন্দুতে ইলেকট্রিক প্রাবল্যের মান কত, তড়িৎ প্রাবল্যের ভ্যালুটা কত আসবে, এটা আমরা বের করে নেব। তাহলে দেখো, প্রথমে আমরা এটাকে যোগ করে দেই। আচ্ছা, একটু লাল কালি হলো, সব কালারটা চেঞ্জ করে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এবার ঠিক আছে। এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিলাম, এরপরে এই দুটো বিন্দু যোগ করে দিলাম। এখন মনে করো এই কেন্দ্রে এখানে যে কোণটা উৎপন্ন হলো, এই কোণটাকে আমরা বললাম হচ্ছে ডি ফাই। কারণ কি, দেখো এই পুরোটা মিলে একটা কোণ উৎপন্ন করবে, পুরো ইয়েটা মিলে, যদি এই পুরো অংশ মিলে আমরা বিবেচনা করতাম তাহলে একটা কোণ আসতো, সেই কোণটা কত, 2 পাই হবে। তো আমরা ক্ষুদ্র কোণ নিচ্ছি, এটাকে ডি ফাই ধরলাম। এখন খেয়াল করো যে আমাদের বের করতে হবে এইটুকু অংশে কত পরিমাণ চার্জ আছে, তার জন্য কি লাগবে, এইটুকু দৈর্ঘ্য আমাদের জানতে হবে, কারণ আমরা প্রতি একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণটা জানি। এখন সাপোজ যদি একটা বৃত্ত থাকে, এরকম একটা বৃত্ত, আচ্ছা এই বৃত্তের ব্যাসার্ধ মনে করো এ, বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে এ, আর এখানে একটা বৃত্তচাপ তৈরি করলো, সেটা হচ্ছে এস, কোণটা হচ্ছে থিটা। তাহলে এই বৃত্তচাপের দৈর্ঘ্য এস সমান কি লেখা যায়, ব্যাসার্ধ গুণন থিটা। তো এই ক্ষেত্রে আমরা কি জানি, আমরা ধরে নেব হচ্ছে এটার ব্যাসার্ধ হলো এ, তাহলে আমরা ধরবো হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে এ, এই ব্যাসার্ধটা হলো এ। কোন ব্যাসার্ধ, এই যে এটা হচ্ছে একটা ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও, দুটো কিন্তু সেম, যেহেতু 3D চিত্র, ত্রিমাত্রিক চিত্র, দেখতে আমাদের কম বেশি মনে হতে পারে। তাহলে এই ব্যাসার্ধের এইটুকু দৈর্ঘ্য হচ্ছে এ। তাহলে এখন কথা হলো এই বৃত্তচাপের দৈর্ঘ্য কত হবে, বৃত্তচাপটা ধরলাম হচ্ছে এস, এই এস বৃত্তচাপের দৈর্ঘ্য কত হবে, তাহলে এস সমান হবে হলো ব্যাসার্ধ গুণন কোণ, মধ্যবর্তী কোণ ডি ফাই। এখন আমাদের দরকার কি, এই এস দূরত্ব জুড়ে কত পরিমাণ চার্জ আছে, তাহলে আমরা বলতে পারি এস বৃত্তচাপে চার্জের পরিমাণ কত হবে। আচ্ছা, পুরো বৃত্ত, এই পুরো তারটাতে মনে করলাম কিউ পরিমাণ চার্জ আছে, তাহলে আমরা ক্ষুদ্র একটা অংশ চিন্তা করছি, এই জন্য চার্জের পরিমাণ এখানে অবশ্যই কম হবে। তাই আমরা ধরে নিলাম যে এখানে ডি কিউ পরিমাণ চার্জ আছে, এবং ডি কিউ এর মান ভ্যালুটা কত আসবে, দৈর্ঘ্যটা আমরা বের করছি, সেটা হচ্ছে এ ইন্টু ডি ফাই, আর প্রতি একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণ জানা আছে, সেটা হচ্ছে ল্যামডা কুলম্ব। তাহলে আমরা ল্যামডা দিয়ে গুণ দিয়ে দেবো জাস্ট, অতএব ল্যামডা এ ডি ফাই। তাহলে এটা হচ্ছে চার্জের পরিমাণ। এখন আমরা দেখব যে এইটুকু চার্জের কারণে এই পি বিন্দুতে কত তড়িৎ প্রাবল্য হয়। আচ্ছা, একটা লাইন টানি, আচ্ছা একটু, তড়িৎ প্রাবল্য মানে কি, ওখানে 1 কুলম্ব চার্জ রাখলে কি পরিমাণ বলে ধাক্কা দেবে বা আকর্ষণ করবে। এই যে আমরা ধরে নিলাম
অর্থাৎ এই চার্জের কারণে, এই চার্জটার কারণে তড়িৎ প্রাবল্যের রেখাটা ধরে নিলাম এইটা। এটাকে আমি ই ধরতে পারতাম, কিন্তু যেহেতু ক্ষুদ্র চার্জের জন্য বিবেচনা করতেছি তাই আমি ডি ধরলাম, ডি। আর এই মধ্যবর্তী কোণটাকে ধরলাম হচ্ছে থিটা। এখন এই যে ডিস্টেন্সটা আছে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স ধরে নিলাম হচ্ছে বি। এই ডিস্টেন্সটা হচ্ছে বি, আর এই ডিস্টেন্সটা ধরলাম হলো আর। আর এটা তো ব্যাসার্ধ এই আগেই ধরে নিছি আমরা, তাহলে মধ্যবর্তী কোণ কত? থিটা। এখন আমরা বের করব এই ডি এর ভ্যালুটা কত আসবে। তাহলে দেখো পি বিন্দুতে এখন আমরা ধরে নিই যে ডিকিউ চার্জের জন্য, ডিকিউ পরিমাণ চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য, তড়িৎ প্রাবল্য কত এটা আমরা বের করব। প্রাবল্য, তো আমরা তড়িৎ প্রাবল্য এটা ই ধরতাম কি, আমি আগে বলছি ডি কেন ধরছি, কারণ আমরা বিবেচনা করছি এইটুকু চার্জ। যদি পুরো তারটার জন্য বিবেচনা করতাম তখন কিন্তু আমরা এখানে ই নিতাম, ডি নিছি কারণ ক্ষুদ্র পরিমাণ চার্জের জন্য নেওয়া হয়েছে। তাহলে ডি ইর ভ্যালু হবে 1/4 এপসাইলন নট। ওপরে থাকবে হচ্ছে চার্জের পরিমাণ আর নিচে থাকবে দূরত্ব। তো ডিস্টেন্সটা কত এখানে, অর্থাৎ এই আধান থেকে এই পি বিন্দুর দূরত্ব হচ্ছে আর, দূরত্ব হচ্ছে আর, এই দূরত্ব। তাহলে আমরা এখানে নিচে দেবো হচ্ছে আর স্কোয়ার। আর এখানে কি থাকবে, এখানে থাকবে চার্জের ভ্যালু, অর্থাৎ এই ডিকিউ, এই পরিমাণ চার্জ, ডিকিউ এর ভ্যালু কত? ল্যামডা এ ইন্টু ডি ফাই। তাহলে এটা বসাই, ল্যামডা এ ইন্টু ডি ফাই। এখন খেয়াল করে দেখো যে এখানে যে ডির ভ্যালুটা পাইছি এটাকে দুই ভাগে ভাঙানো যায়। এই কোণটা কিন্তু থিটা, তো এটা লম্ব বরাবর একটা উপাংশ আছে, এই বরাবর একটা উপাংশ আছে। তো এই উপাংশটার নাম কি হবে? ডিই, ডি সাইন থিটা, ডি সাইন থিটা। আর এই এক্স অক্ষ বরাবর যে উপাংশটা পাবো সেটা কি হবে? ডিই কস থিটা। তো এই ক্ষেত্রে যেটা হবে, প্রত্যেকটা বিন্দুর জন্য আমরা যদি চার্জ বিবেচনা করি তাহলে এই লম্ব বরাবর যে উপাংশগুলো পাবো সব কিন্তু এইভাবে কাটাকাটি যাবে, কিন্তু সবগুলো একে অপরের সাথে কাটাকাটি হয়ে যাবে। অর্থাৎ ডি সাইন থিটা নিয়ে কোনো লাভ নাই, এটা একদম নিউট্রাল, সবগুলো কাটাকাটি যাবে। কিন্তু থাকবে কি? ডি কস থিটা, অর্থাৎ এই দিক বরাবর চার্জকে ধাক্কা দেবে। এই চার্জটা কিন্তু কখনোই উপরের দিকে যাবে না বা নিচের দিকে নামবে না, এটা শুধু সামনের দিকে অগ্রসর হবে এই ডি কস থিটার কারণে। কারণ ডি সাইন থিটার কোনো অস্তিত্বই থাকবে না, সব কাটাকাটি যাবে। তাই আমাদের ডি সাইন থিটা এটা নিয়ে কোনো বিবেচনা নাই, আমরা শুধু ডি কস থিটা নিয়ে কাজ করব। তাহলে ডিই কস থিটা, আমরা ডি এর ভ্যালু বের করছি, আমাদের লাগবে কি? ডিই কস থিটা। তাহলে একটা কাজ করি, ডিই কস থিটা, এই পাশেও কস থিটা নিলাম, সমীকরণের এই পাশেও কস থিটা নেব, এই পাশেও কস থিটা নেব, তাহলে তো ডিই কস থিটার ভ্যালুটা পাই যাব 1/4 এপসাইলন নট ল্যামডা এ ডি ফাই, আর এখানে থাকবে আর স্কোয়ার। তাহলে এখানেও একটা কস থিটা নিলাম, কস থিটা। এখন খেয়াল করে দেখো কস থিটার ভ্যালুটা আমরা কিন্তু বের করতে পারি। থিটা কোণ কোনটা? এই যে এটা। আবার এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যদিও এই কোণটা দেখতে 90 ডিগ্রি লাগছে না, কিন্তু আসলে এটা 90 ডিগ্রি। 3D চিত্র, এই জন্য আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। এই কোণটা কিন্তু অবশ্যই 90 ডিগ্রি, যদি চিন্তা করো তাহলে বুঝতে পারবা। তাহলে এইবার কস থিটার ভ্যালুটা কত এটা আমাদের লাগবে। তো কস থিটা সমান আমরা কি জানি? ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। লিখি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তো এই ত্রিভুজে ভূমি কোনটা? ভূমি হচ্ছে বি, এই দৈর্ঘ্যটা ভূমি, তাহলে লিখি ভূমি অর্থাৎ বি। এবার অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে আর ডিভাইডেড বাই আর। তার মানে কস থিটার ভ্যালুটা হচ্ছে বি ডিভাইডেড আর সমান 1/4 এপসাইলন নট ল্যামডা এ ইন্টু ডি ফাই, নিচে আর স্কোয়ার। আর কস থিটার ভ্যালুটা কত নিলাম? কস থিটার ভ্যালু পাইলাম হচ্ছে বি ডিভাইডেড বাই আর। আচ্ছা, পরবর্তী লাইন 1/4 এপসাইলন নট, ওপরে থাকবে ল্যামডা এ বি, নিচে হচ্ছে আর কিউব, আর এখানে থাকবে ডি ফাই। এটা হলো ডিই কস থিটার ভ্যালু। এখন দেখো আমাদের বের করতে বলছে ই, অর্থাৎ এই সম্পূর্ণ তারটার জন্য পি বিন্দুতে ই এর ভ্যালু কত, এখানে ইলেকট্রিক প্রাবল্য ই এর ভ্যালুটা কত এটা বের করতে বলছে। তো
তো কথা হলো আমরা চিন্তা করছি এইটুকুর জন্য। এখন যদি আমরা এই পুরো অংশটাকে ইন্টিগ্রেট করে দেই, অর্থাৎ পুরো অংশকে ইন্টিগ্রেট যদি করি, তাহলে তার মানে কি, অর্থাৎ 0 পাই মানে 0 ডিগ্রি থেকে 2 পাই ডিগ্রি, অর্থাৎ 360 ডিগ্রি পর্যন্ত যদি ইন্টিগ্রেট করে দেই, তাহলে কিন্তু আমরা এখানে ই এর ভ্যালুটা পাবো। তার মানে ই এর ভ্যালু আসবে ই ইকুয়াল টু, এখন লিখি, সম্পূর্ণ তারের জন্য তারটির জন্য পি বিন্দুতে প্রাবল্য, পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য ই ইকুয়াল, লিমিটটা কি বসাবো, 0 থেকে 2 পাই, 0 থেকে 2 পাই 1/4πε0 ল্যামডা এ বি, নিচে হচ্ছে আর কিউব, আর এখানে থাকবে হচ্ছে d5। দেখো ইন্টিগ্রেশন কার সাপেক্ষে করতেছি আমরা, d5কে, কারণ আমরা কি করছিলাম এখানে শুরুতেই এই পুরো কোণটাকে ক্ষুদ্র একটা কোণে চিন্তা করি। তাহলে চলো এখন ইন্টিগ্রেট করে দিই বাকি অংশটুকু। আচ্ছা, তাহলে সম্পূর্ণ তারটির জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই ইকুয়াল টু, এটা লেখা যায়। আচ্ছা, পরবর্তী লাইন। এখন দেখো এই ডি কিউ এর সাপেক্ষে এই সবগুলো কিন্তু কনস্ট্যান্ট, ডি ফাই এর সাপেক্ষে সবগুলো কনস্ট্যান্ট। এখানে যদি ফাই থাকতো তাহলে সেটা কনস্ট্যান্ট ভেরিয়েবল হতো, কিন্তু ফাই নাই। তাহলে একটা কাজ করতে পারি, সবগুলোকে বাইরে নিতে পারি। আচ্ছা, 1/4πε0 এটাকে বাইরে নিলাম, 1/4πε0, এরপরে ল্যামডা এ বি, নিচে হচ্ছে আর কিউব, এখানে থাকবে শুধু 0 থেকে 2 পাই d5। পরবর্তী লাইন, তাহলে 1/4πε0 ল্যামডা এ বি আর কিউব, এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে, ফাই আসবে শুধু। আচ্ছা, ফাই, এবার লিমিটটা বসাই, 0 থেকে 2 পাই 1/4πε0 উপরে ল্যামডা এ বি, নিচে আর কিউব। তাহলে এখানে যদি লিমিটটা বসাই, লিমিট বসালে কি আসবে, 2π - 0, 2π - 0। পরবর্তী লাইন, 1/4πε0 উপরে ল্যামডা এ বি, নিচে আর কিউব, আর এখানে থাকবে হচ্ছে 2π। এখন দেখো এই 2π, এটা দিয়ে 4π এর সাথে কাটাকাটি করা যায়, তাহলে নিচে থাকবে কত, নিচে থাকবে শুধু 2ε0। আচ্ছা, উপরে আছে ল্যামডা এ বি, নিচে থাকবে 2ε0 আর কিউব। আচ্ছা, ঠিক আছে তো না? হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে ই এর ভ্যালু আমরা পাইলাম। কিন্তু এখন খেয়াল করে দেখো, তোমাকে কিন্তু কোশ্চেনে এই ল্যামডার ভ্যালুটা কখনোই দিবে না, কারণ ল্যামডা আমরা ধরে নিছি যে প্রতি একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণ ল্যামডা। কোশ্চেনে যেটা বলে দেওয়া থাকবে, এই সম্পূর্ণ তারটা, ওই পেঁচানো তারের সম্পূর্ণ তারটার ভিতরে কি পরিমাণ চার্জ আছে এটা বলে দিবে। তাহলে পূর্ণ পেঁচানো তারে বা আচ্ছা, পূর্ণ তারে লিখলাম, পূর্ণ তারে চার্জের পরিমাণ কত, সেটা হচ্ছে কিউ, এটা দেওয়া থাকবে। তো আমরা একটা কাজ করি, সম্পূর্ণ তারের পরিধিটা বের করতে পারবো। তারের পরিধি এটা কত, 2π, আর ব্যাসার্ধ সমান হচ্ছে তারের এ। এখন দেখো এখান থেকে আমরা তারটার পরিধি জানতে পারছি, আবার হলো তারের প্রতি একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণ বের করতে পারছি। তার মানে মোট চার্জ কত হবে, তারটির ভিতরে মোট চার্জ, এটা কিন্তু আমাদের হিসেব অনুযায়ী হবে কি, ল্যামডা ইন্টু 2π এ, অর্থাৎ 2π এ এটা হচ্ছে সম্পূর্ণ তারটার দৈর্ঘ্য, আর ল্যামডা হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণ। তাহলে সম্পূর্ণ চার্জের পরিমাণ কিন্তু এটাই হওয়ার কথা। তাহলে এই এখন আবার সম্পূর্ণ চার্জটা দেওয়া আছে কিউ, তার মানে আমরা এটা লিখতেই পারি যে কিউ সমান ল্যামডা ইন্টু 2π ইন্টু এ। তো দেখো এখানে খেয়াল করে যে আমাদের ল্যামডা ইন্টু এ, এই ভ্যালুটা আমরা তুলে দিতে পারি, দিয়ে আমরা এখান থেকে বাকি অংশটা এই ল্যামডা এর জায়গায় বসাবো।
তার মানে আমি বলতে চাচ্ছি এভাবে যে এই যে ল্যামডা আছে আর এ, এটাকে রেখে দেবো ল্যামডা এ, তার অপর পাশে আছে কিউ, আর এই 2 পাইটা ভাগ হয়ে যাবে 2 পাই। আচ্ছা, তার মানে ল্যামডা এর ভ্যালুটা আমরা পাইছি। এখন এই ভ্যালুটা আমরা এখানে বসাই দেবো, এই যে ল্যামডা এর জায়গাতে এখানে আমরা এই ভ্যালুটা বসাই দেব। আচ্ছা, পরের লাইন, তার মানে ল্যামডা এর জায়গায় কি বসাতে পারি, কিউ ডিভাইডেড বাই 2 পাই, আর এখানে থাকবে বি, নিচে আছে হলো 2 এপসাইলন নট, নিচে আছে হচ্ছে 2 ইন্টু এপসাইলন নট, তারপর আর কিউব। পরের লাইন আর একটু সিম্পলিফাই করে নেই, ওপরে থাকবে হচ্ছে কিউ বি 2 পাই, আচ্ছা 2 পাই না 4 পাই এপসাইলন নট, সরি 4 পাই এপসাইলন নট, 4 পাই এপসাইলন নট, এরপর হচ্ছে আর কিউব। এখন দেখো এখানে আরেকটু ঝামেলা আছে, এই যে আর কিউব, এই আর দূরত্বটা কিন্তু আমরা ধরে নিছি। আমাদের কোশ্চেনে যেটা বলবে যে এই পেঁচানো তারটার কেন্দ্র হতে বি দূরত্বে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত, তার মানে বি দূরত্বটা বলে দিবে, কিন্তু আর এর কোনো অস্তিত্বই নাই এখানে, আসলে আরটা বলবে না। আর এই ব্যাসার্ধ এ অবশ্যই তারের ব্যাসার্ধ বলে দিবে, যে তারটা যে রিংটা গঠন করছে সেই রিংটার ব্যাসার্ধ কত। তো এখানে যে ত্রিভুজটা গঠন করছে, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজ থেকে আমরা আর এর ভ্যালু সমান কি লিখতে পারি, আর হচ্ছে অতিভুজ। তার মানে আমরা জানি যে এখান থেকে দেখো লেখা যায় হচ্ছে অতিভুজের উপর স্কোয়ার, তার মানে আর এর উপর স্কোয়ার। আর স্কোয়ার সমান কি লেখা যাবে, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, লম্বটা কি এখানে এর উপরে স্কোয়ার। অতএব এখানে আর এর ভ্যালু কত আসবে, আর ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ওই 2টা এ পাশে পার হলে হাফ হবে। কিন্তু আমাদের দেখো নিচে এখানে যেটা ভ্যালু চাচ্ছে সেটা হলো আর কিউবের ভ্যালু, আর কিউবের ভ্যালুটা আমাদের লাগবে। তো আমরা আর এর ভ্যালু বের করছি, এখন আর কিউবের, এই যে এখানে আর এর ভ্যালুটা আমরা বের করে নিছি, তাহলে আর কিউবের ভ্যালু তো ইজিলি বের করা যায়। কাজ কি, আমাদের শুধু আর এর উপরে কিউব দিয়ে দিলাম, এই পাশেও কিউব দিয়ে দিলাম, তার মানে এইটুকু অংশই হচ্ছে আর কিউবের ভ্যালু। তাহলে এই ভ্যালুটাই আমরা বসাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 3/2। আচ্ছা, আর কিউবের ভ্যালুটা এখানে বসাই, উপরে থাকলো কি কিউ ইন্টু বি 4 পাই এপসাইলন নট, আর কিউবের ভ্যালু বের করছি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে থাকবে 3/2, এটা কিন্তু 3, আচ্ছা বোঝা যাচ্ছে না, আরেকবার লিখি, এটার পাওয়ার থাকবে হচ্ছে 3/2। এখন খেয়াল করে দেখো যে এই কিউটা কি, ওই তারের মোট চার্জ, এটা আমাদের দেওয়া থাকবে। আর বি হচ্ছে কি, ওই তারটার, এই পেঁচানো তারটার কেন্দ্র হতে দূরত্ব, কোন দূরত্ব, পি বিন্দুর দূরত্ব, অর্থাৎ যেই পয়েন্টে বলবে যে তড়িৎ প্রাবল্য বের করো সেই দূরত্বটা হচ্ছে বি। আচ্ছা, এটাও ঠিক আছে। নিচে 4 পাই এপসাইলন নট, এটা তো কনস্ট্যান্ট। এ কি, এ হচ্ছে এই পেঁচানো তারের ব্যাসার্ধ, আর বি হচ্ছে দূরত্ব, এটা তো আমরা জানি। এখন খেয়াল করো যে যদি বলে এই তারটা থেকে অনেক দূরে একটা বিন্দু আছে বি, এই দূরত্বে তড়িৎ প্রাবল্যের মান কত, তখন চিন্তা করে দেখো এই যে এটা হচ্ছে এ দূরত্ব আর এটা হচ্ছে বি, তো এখানে বি এর সাপেক্ষে এ কিন্তু অনেক ক্ষুদ্র, তাহলে বি এর সাপেক্ষে যদি এ ক্ষুদ্র হয় তখন এ সমান সমান 0 ধরা যায়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে বিটা যদি অনেক বড় হয় এর তুলনায়, তখন আমরা এটা বলতে পারি যে এ ইকুয়াল টু 0, এটা ধরতে পারি। তার মানে পরের লাইনে লেখা যাবে হলো, উপরে থাকবে কিউ ইন্টু বি, নিচে 4 পাই এপসাইলন নট, আমরা এর জায়গাতে 0 বসাবো, তাহলে 0 প্লাস বি স্কোয়ার, এরপরে হচ্ছে 3/2। তারপরের লাইন, এবার দেখো এখান থেকে বি এর উপর স্কোয়ার এটা, আর এই 2 কাটা যাবে, তার মানে বি কিউব থেকে যাবে। পরের লাইনে যেটা লিখতে পারি, উপরে থাকবে কিউ ইন্টু বি, নিচে হলো 4 পাই এপসাইলন নট, আর এখানে থাকবে বি কিউব, তাহলে বি কিউব আর বি স্কোয়ার, বি কিউব আর এখানে বি, এই দুটা উপর নিচে যদি কাটা যায় তাহলে নিচে শুধু বি স্কোয়ার থাকে। তার মানে ফাইনালি যেটা আমরা পাবো 1/4 পাই এপসাইলন নট, উপরে থাকবে কিউ, নিচে থাকবে বি স্কোয়ার। এটাই হচ্ছে তড়িৎ প্রাবল্যের মান অ্যাট পয়েন্ট পি বিন্দুতে, এটাই হচ্ছে অ্যান্সার।